হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আগের দিন আপনারা দেখেছেন যে আমরা মায়াপুরে ছিলাম আর কি। তো সেদিন মায়াপুরের যাত্রা শেষ করে মায়াপুরে সেদিন আমরা ছিলাম, একদম মন্দিরের পাশে ছিলাম। সকাল সকাল আমি উঠে পড়েছিলাম। এখন যেটা দেখছেন এটা হচ্ছে 5:30 পৌনে 6টা, কিন্তু আমি উঠেছিলাম ভোর 4টের সময়। উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মন্দিরে চলে গিয়েছিলাম ভোরবেলার আরতি দেখতে। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমি আপনাদেরকে কিছুই দেখাতে পারিনি, কিন্তু আমার ঘর থেকে মন্দির ছিল একেবারে গায়ে লাগা। তো সেই দৃশ্য আপনাদেরকে একটু দেখাতে পেরেছি, সেটা আপনারা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে দেখে। দেখুন, আমরা এখানেই ছিলাম এবং এই যে মন্দির প্রাঙ্গণ, প্রচুর লোকজন, নাম কীর্তন হচ্ছে, প্রচুর লোকের সমাগম, তারা নিজেরাই কীর্তন করছে, তারা নিজেরাই হরিনাম করছে এবং ভীষণ ভালো লাগছিল। তাই ভাবলাম যে যতটুকু আপনাদেরকে দেখানো যায় আর কি। এরপরে আমরা সকাল সকাল স্নান টান করে আমাদের নিজেদের আজকে ছিল মায়াপুর লোকালের কিছু মঠ দর্শন আর কি, মানে মন্দির, মঠ, গৌরীয় মঠ টট। তো আমরা সেই জন্য রেডি হয়ে নিয়েছিলাম। এদিকে আমার রাধারানী একদম রাধে ড্রেস পরে রেডি। তার আগের দিনই আমরা রাধে ড্রেসটা কিনেছিলাম মায়াপুরের যে গদা ভবনের সামনেই যে ওদের নিজস্ব শপগুলো রয়েছে সেখান থেকে। এই যে মন্দির এবং পাশেই যে কচভবন, সেখানেই আমরা এক রাত্রি ছিলাম। কিন্তু আমাদের ওই এক রাত্রি থাকা হয়েছিল, পরের দিন আমরা চক্রভবনে শিফট করে গিয়েছিলাম। কিন্তু যেহেতু আমরা আগেও বলেছি যে আমরা আগে কোনো বুকিং করে যাইনি, ওখানে গিয়ে বুকিংয়ে একদিনই পেয়েছিলাম। অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল এই একদিনই আমাদের কাছে। এরপরে সোজা চলে এসেছিলাম গদা ভবনে জল খাবারের জন্য। আমি লাইন দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের জল খাবারে ছিল আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি খেলো ইডলি ধোসা, আমি আমার মেয়ে খেয়েছিলাম ভেজ চাউমিন। প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর এবং গরম গরম। মানে সকাল সকাল গেলে ওখানে জায়গা পাওয়া খুব মুশকিল। ঠিক গদা ভবনের সামনে, যেখান থেকে আমি আগের দিন মেয়ে শপিং করেছিলাম, তার ঠিক সামনে একটা ট্যুরিজম ডেস্ক ছিল। সেখান থেকে আমরা বুকিং করে নিয়েছিলাম আমাদের বিকেলের গঙ্গা ভ্রমণ, মানে গঙ্গাতে ভ্রমণ। এবং সেটা কিন্তু আপনারা দেখবেন আজকের ভিডিওতে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এই যে দোকানগুলো রয়েছে, এখান থেকে আমি আমার মেয়ের রাধে ড্রেসটা কিনেছিলাম আগের দিন রাত্রেবেলা। তো ওই ট্যুরিস্ট ডেস্ক থেকে আমরা মায়াপুরের লোকাল ট্যুরটা ওদের কাছ থেকে বুক করি, যেহেতু ওরা আমাদেরকে একটা গাইড দেবে বলেছিল। ওনাদেরই প্রভুজি একজন ছিলেন, আমাদের সঙ্গে গিয়েছিলেন এবং থরলি আমাদেরকে সব বুঝিয়ে কি কোথায় কি ছিল, কোথায় কি হয়েছিল, সেই সব আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, অনেক গল্প বলেছিলেন, অনেক কাহিনী শুনিয়েছিলেন। সেগুলো তো আপনাদের সামনে বলা যায় না, যদি সম্ভব হয় কোনো দিন নিশ্চয়ই শোনাবো। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে। কেন তার নাম নিমাই হয়েছিল, কত সালে যিনি জন্মেছিলেন, কীভাবে তার, মানে প্রচুর সেদিন আমরা অনেক কিছু শুনতে পেয়েছি। তারপরে এক এক করে এক একটা মঠ আমরা দর্শন করতে থাকি। প্রত্যেকটা মঠেই মোটামুটি রাধারানী এবং কানাজির বিগ্রহ ছিল এবং এক একটি বিগ্রহের এক এক রকম রূপ, মানে তার যে এক এক জায়গায় এক এক রকম রূপে উনি মানে আমাদের সামনে এসছেন। সেগুলো না, কি বলুন তো, সব কিছু কথা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। যারা মায়াপুর গেছেন, যারা এগুলো মানে দেখেছেন, তারাই একমাত্র ফিল করতে পারবেন যে সেখানে কীরকম ছিল। এই যে মন্দিরটায় গিয়েছিলাম, এখানেও রাধারানী এবং বাকে একজন মানে রাধাকৃষ্ণের বিগ্রহ ছিল এবং এই যে সোজা লাইনগুলো দেখতে পাচ্ছেন, সেখানে না মূর্তি সহকারে রাখা ছিল যে কীভাবে স্কন মন্দির স্থাপন করা হয়েছিল। সামনে একজন অনুকূল ঠাকুরের আশ্রম দেখতে পেলাম এবং এটা হচ্ছে গৌরীয় মঠ। বিশাল মঠটা। গৌরীয় মঠ হচ্ছে আসলে শ্রীমান প্রভুপাদের যে গুরুদেব, তার মানে তিনি সেখানে স্থাপন করেছিলেন গৌরীয় মঠ। গৌরীয় মঠ থেকেই মায়াপুরের সৃষ্টি, মানে মায়াপুরের সৃষ্টি না, সরি আমি ভুলভাল বলছি, মানে গৌরীয় মঠ থেকেই স্কনের উৎপত্তি আর কি। উনি সেটাই বললেন আমাদেরকে, যতটুকু বলতে পারলাম। সামনে রয়েছে রাধাকুণ্ড, এখানেও আমার মেয়ে আর আমি চলে গিয়েছিলাম। কি বড় বড় মাছ, কি ভালো লাগছিল তখন। ওয়েদারটা আস্তে আস্তে একটু গরম হচ্ছিল, একটু কষ্ট হচ্ছিল। আমি মাঝে মাঝে রুমালকে ভিজিয়ে মাথায় নিয়ে নিচ্ছিলাম, মানে গরমটা একটু হেভি হয়ে পড়ছিল। কিন্তু খুব যে রোদ উঠেছিল তা নয়, মানে খুব মাঝে মাঝে খুব আনইজি লাগছিল। কিন্তু ঘুরতে যখন গেছি, ঘুরতে তো হবেই, একটু কষ্ট করতেই হবে। সহজে কি প্রভুকে পাওয়া যায়, প্রভুর দর্শন পাওয়া
পাওয়া যায় বলুন। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম, আমাদের এই 2 থেকে আড়াই ঘন্টা লাগলো আমাদের লোকাল ট্যুর দিতে, এবং সোজা চলে গিয়েছিলাম আবার গদা ভবনে লাঞ্চ করতে সেই একই জায়গাতে। লাঞ্চটা ভীষণ ভালো ছিল। ওরা রিকোয়েস্ট করছিল যে যতটুকুই খাবার নেবে যাতে নষ্ট না হয়। এটা কিন্তু সত্যি কথা, আমাদের দৈনন্দিন জীবনেও এটা ফলো করা উচিত। যতটুকু খাওয়া মানে যতটুকু আমরা খেতে পারবো ততটুকুই নেওয়া উচিত। এরপরে ছিল আমাদের আজকের বিশেষ আকর্ষণ, গঙ্গায়, একদম মাঝগঙ্গায় নৌকা ভ্রমণ। মাঝে বলে রাখি, আমার পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আহারে বাহারে পরিণীতা। আর আগের দিনের ভিডিওতে আমি প্রচুর কমেন্ট পেয়েছি, ভীষণ ভালো লেগেছে, রাধে রাধে, হরে কৃষ্ণ। তো আজকেও চাইবো যে আপনারা এই ছোট ছোট কমেন্টগুলো করে আমাকে একটু উৎসাহিত করবেন। তো আশা রাখবো যে কমেন্ট আমি পাবো। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গঙ্গাতে চলে গিয়েছিলাম। আমাদের ওই স্কন মন্দির থেকেই আমাদের বুকিং ছিল, আমাদের 5 জনের 500 টাকা লেগেছিলো। এবং সেখানে যেখানে পদ্মা এবং ভাগীরথীর মিলন হয়েছে সেই জায়গাটাতেও আমাদেরকে নিয়ে গিয়েছিল। দুটো কালার জলের একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল। বিশ্বাস করুন, পাশে যে ছেলেগুলোকে দেখলেন একটাও আমাদের স্বদেশী নয়, সব বিদেশি। মানে ওই যারা ফরেনাররা থাকে ওদের ছেলেপেলে কী সুন্দর স্নান করছে। মানে আমরা হয়তো আমাদের ছেলেপেলেকে ওইভাবে ছাড়তেই পারবো না, এই তো পার্থক্য। আমাদের নিজস্ব সংস্কৃতিকেই আমরা মানে আর ওরা কী সুন্দর মানে অবিলীলায় জলকেলি করে যাচ্ছে, একদম জলের গঙ্গায় স্নান করে যাচ্ছে। তো এরপরে আমাদের ভ্রমণ শুরু হলো, পুজো হলো, কীর্তন হলো, নাম কীর্তন হলো। অনেক ভালো ভালো কথা বললেন। এই যে ভদ্রলোককে দেখছেন লাল গেঞ্জি পরা, উনি এত সুন্দর কীর্তন করে শোনালেন, মানে মন ভরে গেল। গঙ্গা থেকে মন্দিরটি আরও সুন্দর লাগছিল দেখতে। মানে এক এক সময় মন্দিরটা এক এক রকম লাগছে, মানে চোখ সরানো যাচ্ছে না। দারুণ একটা 2 দিন যে আমরা ছিলাম, দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। ভেবেছিলাম নবদ্বীপটাও ভ্রমণ করতে পারবো, কিন্তু হলো না এবছর একটা কারণে, আমাদেরকে ফেরত আসতে হলো। তো নেক্সট যখন যাব নবদ্বীপ যাব, এবং আপনাদেরকে অবশ্যই দেখাবো। সূর্য অস্ত যাওয়ার পথে আমরাও নৌকা ভ্রমণ মোটামুটি 1-1.5 ঘন্টা ঘুরেছি আমরা, পুরো গঙ্গা আমাদেরকে ভ্রমণ করিয়েছে। তো আজকে এখানেই শেষ করলাম।